অনুরাধা দেবীর 5 বৌমা মীরা, স্বপ্না, রাধা, মনিকা ও রিয়া তাদের বাড়ির সামনে বসে বসে তাদের 5 ধরনের হিটার বিক্রি করছিল। আশেপাশের লোকজন সেখানে এসে হিটার কেনার জন্য জমায়েত বাঁধিয়েছিল। এই মীরা, তুমি এই কাঠের হিটার গুলো কেমন দামে বিক্রি করছো গো? দেখো, আমাদের বাড়িতে সমস্ত কাঠের ফার্নিচার, আর সেই ফার্নিচারের সঙ্গে এই কাঠের হিটারটা খুব ভালো মানাবে। তাই আমি এই কাঠের হিটার গুলো নেব। তুমি কোন হিটারটা নেবে নাও না, দাম খুব একটা বেশি না, তোমার কোনো সমস্যা হবে না, বুঝলে? রাধাদি, তোমার এই মাটির ঘড়ার হিটার গুলো বেশ গরম হয় তো। আমার কিন্তু বাজেট বেশি নেই, তার উপরে 3টে ঘরের জন্য 3টে হিটার চাই, তাই আমাকে এই মাটির হিটার গুলো নিতে হবে। ঠিক আছে দীপালি, তুমি 3টে হিটার নিলে আমি 10% ডিসকাউন্ট করে দেব। এভাবেই 5 বৌমা, কেউ ঘড়ার হিটার, কেউ কাঠের হিটার, কেউ তেলের টিনের হিটার, কেউ বা গামলার হিটার, আবার কেউ উনুন হিটার বিক্রি করছিল। প্রত্যেকটা হিটারের বিক্রি এত বেশি হচ্ছিল যে 5 বউ কিছুদিনের মধ্যেই বেশ ভালো রকমের টাকা পয়সা জমিয়ে ফেলে। আসুন এই হিটার তৈরি এবং 5 বউয়ের আর্থিক অবস্থার পরিবর্তনের গল্পটা শুনে নিই। কয়েকদিন আগেকার ঘটনা, সবে পড়েছে। অনুরাধা দেবীর ছেলেরা ফ্যাক্টরিতে কাজ করে এবং তারা এই মাসেও টাকা পায়নি। সংসার চালানো খুব কষ্টের হয়ে ওঠে। তার 2 বৌমা মীরা এবং স্বপ্না গ্রামের এক সেটের বাড়িতে রান্নাবান্নার কাজ করত, আর বাকি 3 বৌমা বাড়িতে মাটির কলসি, হাঁড়ি ইত্যাদি তৈরি করে বিক্রি করত। কিন্তু এই ইনকামে তাদের সংসার চালানো খুব কষ্টকর ছিল। শীতে বাড়িতে সবাই কষ্ট পায়। ওরে বাবারে, কি ঠান্ডা পড়েছে! বুড়ো মানুষেরা তো মনে হয় এই ঠান্ডায় আর রক্ষে পাবে না। আমার তো মনে হয় আমি এবার বিছানায় পড়লে আর উঠতে পারবো না। ঠাম্মা, আমারও খুব ঠান্ডা লাগছে। বাড়িতে একটা ভালো কম্বলও নেই যে ভালো করে গায়ে দিয়ে ঠান্ডা কাটাবো। পিউ, তিন্নি, তোরা আমার এই ছেঁড়া কম্বলের ভেতরে আয়, তোদেরকে ভালো করে ঘিরে রাখি। খুব ঠান্ডা, এমন সময় যদি সর্দি হয়ে যায় ডাক্তার দেখানোর পয়সা কড়িও পাওয়া যাবে না। এসব দেখে মীরা তার জায়েদের কাছে যায় আর বলে, আমাদের নিজেদেরই এত ঠান্ডা লাগছে যে আমরা কাঁপছি, তাহলে এই বুড়োরা বাচ্চারা কি করবে বলো তো? কি করেছে এদেরকে এই ঠান্ডার হাত থেকে বাঁচাবো কে জানে। আমরা কি করতে পারি দিদি? আমাদের কাছে তো এমন কিছু টাকা পয়সাও নেই যে আমরা কয়েকটা মোটা কম্বল নিয়ে এসে এদেরকে দেব। মাঝে মাঝে নিজেদেরকে এত অসহায় মনে হয় যে কি বলবো। পরিস্থিতি ভালো হবে এই আশায় দিন গুনছি, কিন্তু কিছুই তো হচ্ছে না। আমাদের স্বামীরা কবে থেকে চেষ্টা করছে, কিন্তু ফ্যাক্টরির মালিক যদি এরকম করে তো ওরাই বা কি করতে পারে? আমরা তো আর ওদেরকে বেশি চাপ দিতেও পারি না। না, সারাদিন ওরা ফ্যাক্টরিতে কাজ করে, অথচ সেরকম ভাবে খাওয়া দাওয়াও করতে পারে না। দেখলে মনে হবে জোয়ান মানুষেরা, কিন্তু না খেতে পেয়ে পেয়ে দুর্বল হয়ে গেছে, দেখলে মায়াও লাগে। কাল থেকে আমাদেরও মাটির হাঁড়ি, কলসি এসব একটাও বিক্রি হয়নি। শীতকালে মাটির জিনিসপত্র কেউ বেশি কিনতেও চায় না, এমনিতেই জল ঠান্ডা, তাহলে কলসি কিনে করবে কি? প্রত্যেক বছর শীতে বিক্রি এত কমে যায় যে মনে হয় এসব কলসি বানানো ছেড়ে অন্য কিছু কাজে লেগে পড়ি। অন্তত কিছু টাকা আয় হলে সবার পেট ভরে খাওয়া তো জুটবে। আচ্ছা দিদি, তোমরা যে সেটের বাড়িতে কাজ করতে যাও, সেখানে আর কোনো কাজ নেই? যদি থাকে তো আমাদেরকে বলবে, আমরাও কাজে যাব। ওখানে কাজ পাওয়া খুব মুশকিল গো। আমাদেরকে ওরা বারবার হুমকি দেয়, দেরি হলে বা খাবার ভালো না হলে সব সময় বলে যে বার করে দেবে, আরো ভালো রাঁধুনি রাখবে। এই সময় আমরা নতুন করে তোমাদেরকে কাজের কথা কি করে বলি বলো তো? তাছাড়া বাড়ির সবাই যদি বাইরে কাজে চলে যাবে তাহলে মা আর বাচ্চাদেরকে দেখবে কে? তোমরা এই দিকটা সামলাও, আমরা দুজনে তো ওখানে কোনো রকমের কাজ করছি, দেখা যাক না কতদূর কি হয়। স্বপ্না, ঘড়িতে কটা বাজে দেখেছো? আজকে যদি কাজে যেতে দেরি হয় না, তাহলে আজকে মালকিন আমাদেরকে সত্যি সত্যি কাজ থেকে বার করে দেবে। আর দেরি করো না, চলো আমরা এবার বেরিয়ে পড়ি। এই বলে মীরা এবং স্বপ্না কাজের জন্য বেরিয়ে পড়ে। সেখানে গিয়ে দেখে তাদের মালকিন চাকরদেরকে বাড়ি সাজানোর নির্দেশ দিচ্ছেন। রামু, বিট্টু, বাবি, তোমরা গার্ডেনটা ভালো করে সাজাবে, আর মনিলাল তুমি ডাইনিংটা দেখবে, বাড়িতে যেন ডেকোরেশনটা খুব সুন্দর হয়, না হলে কিন্তু তোমাদের বাবু খুব রেগে যাবে। এই যে তোমরা আবার আজকে দেরি করেছো। যাই হোক, আমি এখন খুব ব্যস্ত, যাও গিয়ে রান্নাঘরে গিয়ে কাজগুলো সামলে নাও। আর হ্যাঁ, কালকে আমার ছেলের জন্মদিন, তোমরা কাল সকাল সকাল আসবে কিন্তু। আমি খাবারের লিস্ট করে দিচ্ছি, কালকে ওই খাবারগুলো তৈরি করতে হবে। ঠিক আছে মালকিন, আমরা খুব তাড়াতাড়ি কালকে চলে আসবো, আপনি চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, মোট মিলিয়ে 200 জন গেস্ট আসবে। রান্না বান্না যেন খুব ভালো করে হয় সেদিকে লক্ষ্য রাখবে। আর হ্যাঁ, এখানে যারা আছো তোমরা প্রত্যেককে নিজেদের ছোট ছেলে মেয়েদেরকে এখানে আনবে। তোমার বাবুর অর্ডার, বাড়ির কাজের লোকেদের ছেলে মেয়েরাও যেন ছেলের জন্মদিনেতে খাওয়া দাওয়া করে।
মালকিনের কথা শুনে মীরা এবং স্বপ্না খুব খুশি হয়ে যায়। সেদিন বাড়ি ফিরে তারা তিন্নি এবং পিউকে নেমন্তন্নের কথা বলে এবং পরের দিন তারা বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে সেখানে আসে। শীতকালে মালকিনদের বাড়িতে চারিদিকে রুম হিটার জ্বলছিল এবং বাড়ির ভিতরটা বেশ গরম হয়েছিল। তিন্নি এবং পিউ রুম হিটারে আরাম পাওয়ার জন্য একটি রুম হিটারের কাছে এসে দাঁড়িয়ে পড়ে। এই পিউ দেখ, এখানে কত গরম গরম হাওয়া দিচ্ছে, একটু ঠান্ডা লাগছে না। আচ্ছা এগুলো কি রে? আলে তুই জানিস না, এইগুলো হচ্ছে রুম হিটার। অনুর বাড়িতেও তো এইরকম রুম হিটার আছে, ওর মা মাঝে মাঝে চালায়। ওদের ঘরটা কত গরম হয়ে থাকে। ও আচ্ছা, তাই বলি। দেখ এখানে দাঁড়িয়ে আমার তো বেশ বাইরে যেতেই ইচ্ছে করছে না। তারা যখন সেখানে দাঁড়িয়ে ছিল তখন বাড়ির মালকিন তাদের কাছে এসে রেগে গিয়ে বলে, এই এই তোরা এখানে দাঁড়িয়েছিস কেন রে? তোরা কার বাচ্চা? এই এদের বাবা মা কারা রে? এত নোংরা জামা কাপড় পরে আছে, তার উপরে আমার দামি রুম হিটারের কাছে এসে দাঁড়িয়ে আছিস। ঠিক তখন মীরা সেখানে ছুটে আসে এবং মালকিনকে বলে, মালকিন মালকিন এরা আমাদের বাচ্চা। আসলে ওদের ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছে তো ওরা ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছে তো তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গরম বাতাস নেওয়ার চেষ্টা করছে। গরম বাতাস নিচ্ছে? গরম বাতাস নেওয়ার খুব শখ হয়েছে না? এবার এদেরকে নিয়ে যা, যেখানে সার্ভেন্ট বাচ্চারা খাচ্ছে ওখানে নিয়ে গিয়ে এদেরকে বসিয়ে দে। নিজেদের বাচ্চাগুলোকে সামলাতে পারিস না? এখানে সব হাই ফাই গেস্টরা আছে, এদের মাঝে তুই এত নোংরা জামা কাপড় পরে ছেলে মেয়েদেরকে ছেড়ে দিয়েছিস। মালকিন এভাবে বললে মীরার খুব কষ্ট হয় এবং সে বাচ্চা দুটোকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সবাই মিলে বাড়ি ফিরে আসে। রাতে ঘুমাতে গিয়ে তিন্নি এবং পিউ সেই রুম হিটারের গল্প শুরু করে। আচ্ছা ঠাম্মা, ওই রকম একটা রুম হিটার যদি আমাদের বাড়িতে থাকতো তাহলে তো কম্বল, সোয়েটার এসবের কিছুই দরকার পড়তো না গো। মালকিনটা না খুব দুষ্টু, আমাদেরকে কেমন করে তাড়িয়ে দিল বল দিদি। আমরা তো শুধু একটু গরম হাওয়া নিচ্ছিলাম, এতে এত রেগে যাওয়ার কি ছিল? বড় লোকরা এরকমই হয়, ওদের কাছে গরিব মানুষরা মানুষই নয়। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি আমার দুই নাতনির জন্য একটা রুম হিটারের ব্যবস্থা করতাম, কিন্তু কি করব, আমার কাছেও তো সেরকম কোনো টাকা পয়সা নেই যে আমি এদের জন্য কিছু করতে পারবো। এভাবেই বলতে বলতে অনুরাধা দেবীর চোখে জল চলে আসে। এভাবেই দিন কাটতে থাকে এবং কয়েকদিন পর রাধা তার মাটির কলসি দেখে মনে মনে চিন্তা করে, আচ্ছা আমি যদি এই মাটির কলসির ভেতরে জ্বলন্ত কাঠকয়লা ইত্যাদি দিয়ে দিই তাহলে তো কলসিটা বেশ গরম মতো হয়ে যাবে, আর সেই গরমে ঘরটাও বেশ গরম হবে। দেখি যদি এরকম হয় তাহলে বেশ ভালোই হবে। ওদিকে মীরা জঙ্গলে জ্বালানি কাঠ আনতে গিয়েছিল এবং সে কিছু সরল কাঠ দেখে তার মাথায় একটি বুদ্ধি আসে। মালকিনের বাড়ির হিটারগুলো তো একটা বাক্সের মতো, সেই বাক্সের মধ্যে তারকে জড়িয়ে জড়িয়ে কারেন্টের সাহায্যে সেগুলো গরম করা হয়। আমি যদি কাঠের একটা হিটার তৈরি করি, ইলেকট্রিক দোকানে গিয়ে যদি সস্তায় কিছু তার কিনে আনি তাহলে তো বেশ একটা ভালো হিটার তৈরি করা হয়ে যাবে। মনিকা এবং রিয়া বাজার থেকে আলু কিনে এনে বাড়ি ফিরছিল এবং রাস্তার ধারে কয়েকজন মহিলাকে উঠোন চুলোয় বসে থেকে হাত সেঁকতে দেখে। রিয়ার মাথায় বুদ্ধি আসে, সেরকম উঠোন চুলো বানাবে এবং তাতে কয়লার আঁচ দিয়ে আগুন তৈরি করবে, তারপর সেই গনগনে আগুনে ঘর গরম করবে। এরপর স্বপ্না তাদের পাশের বাড়িতে কলের ধারে কয়েকটা তেলের টিন পড়ে থাকতে দেখে এবং সে তাদেরকে জিজ্ঞাসা করে সেই তেলের টিনগুলোকে বাড়ির ভেতরে নিয়ে আসে। এরপর স্টিলের টিন কেটে সে তার ভেতরে কাঠ, কয়লা ইত্যাদি ভরে দেয়। তারপর সেগুলোকে আগুন ধরিয়ে দেয়। তারপর আগুন ভালো করে ধরে গিয়ে আগুনগুলো ভালো করে ধরে গিয়ে কাঠ কয়লা সব লাল লাল গনগনে হয়ে যায়। তারপর সে আগুনে তেলের টিন গরম হয়ে গিয়ে তাপ ছড়াতে থাকে এবং সারা বাড়ি গরম হয়ে যায়। সবশেষে মনিকা গামলার ভেতরে গরম গরম কয়লা রেখে সেটিকে চাপা দিয়ে দেয় এবং সেটির মুখ গরম কাদা দিয়ে পুরো সিল করে দেয়। এভাবেই 5 বইয়ের 5 রকম হিটার তৈরি হয়ে যায়। এরপর তারা একই সঙ্গে সেই হিটার নিয়ে সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসে এবং একে অপরের কাছ থেকে সারপ্রাইজ হয়ে যায়। আরে তোমরাও হিটার বানিয়েছো? আমি তো ভাবলাম আমি তোমাদের সবাইকে সারপ্রাইজ দেব, কিন্তু এখানে এসে তো আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি। আমরা সবাই মনে মনে নিজেদের বাড়ির লোকজনদেরকেই ঠান্ডা রাত থেকে বাঁচানোর জন্য উপায় খুঁজছিলাম এবং নিজেদের বুদ্ধিতে জোগাড় করেই 5 ধরনের হিটার তৈরি করে ফেলেছি। এখন তো নিজেদের কাজ দেখে নিজেরাই অবাক হয়ে যাচ্ছি।
সত্যি কথাই বলে না, মানুষ চেষ্টা করলে কি না পারে। আমরা গরিব, আমাদের কাছে তো সেরকম টাকা পয়সা কিচ্ছু নেই, কিন্তু দেখো উপরওয়ালা আমাদেরকে কিন্তু বুদ্ধি দিয়েছেন এবং কর্মক্ষমতা দিয়েছেন। আমরা সেই কর্মক্ষমতার বুদ্ধি যদি আমরা কাজে লাগাই, এমন কোনো কাজ নেই যেটা আমরা পারবো না। আমাদের 5 বইয়ের এই 5 ধরনের হিটার আমরা বিভিন্ন জায়গায় রাখবো। এই টিনের হিটারটা জানালায় ফিট করে দেওয়া উচিত, কারণ জানালায় ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে এবং টিনের হিটারটা ওখানে লাগালে বাতাসটা গরম হয়ে ভেতরে ঢুকবে। হ্যাঁ, এই উনুন হিটারটা রান্নাঘরে রাখা উচিত, সেখানে এই হিটারটাই রান্না বান্নাও হয়ে যাবে, আবার রান্নাঘরটা গরমও থাকবে। একদম ঠিক বলেছো। আর এই কলসির হিটারটা আমাদের শোবার ঘরে থাকবে, সেখানে এই কলসি হিটারটা তাপ দেবে। সব থেকে ভালো হচ্ছে এই গামলা হিটারটা। এটা তো আমরা আমাদের বিছানার মধ্যেও রাখতে পারি, কারণ এটা তো পুরো সিল করা, আর এই থেকে আগুন ধরে যাওয়ার ভয়ও নেই। আর কাঠের হিটারটা আমরা খাবার সময় ব্যবহার করব, কারণ ওতে কোনো ধরনের ধোঁয়া ঘরের মধ্যে থাকবে না। খাবারের সময় ঘরের মধ্যে ধোঁয়া না থাকাই উচিত। এভাবেই 5 বৌমা তাদের ঘরটাকে পুরো গরম করে তোলে এবং কিছুদিন পর তাদের এই হিটারের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং বাইরে বাইরে থেকে সবাই তাদের হিটার বানানোর অর্ডার দিতে শুরু করে। তারপর থেকেই তারা এই হিটার তৈরি করা এবং বিক্রি শুরু করে, যার ফলে তাদের আর্থিক অবস্থার খুব উন্নতি হয় এবং তারা দারিদ্রতা থেকে মুক্তি পায়। মণিগঞ্জ শহরে অর্ণববাবু তার স্ত্রী শেফালি দেবী এবং একমাত্র মেয়ে রিমিকার সঙ্গে বাস করতেন। অর্ণববাবু একজন নামকরা ব্যবসায়ী ছিলেন। ব্যবসা সূত্রে অর্ণববাবুর দেশে বিদেশে প্রায় যাতায়াত লেগেই থাকত। যাত্রার সময়কালে নানান ধরনের মানুষই তার চোখে পড়ত। যেটা বেশি তিনি লক্ষ্য করতেন সেটা হলো ভিখারিদের। তিনি নানান মানুষকে নানানভাবে নতুন নতুন প্রযুক্তিতে ভিক্ষা করতে দেখতেন। এমনই একদিন বাস স্ট্যান্ডে একটি ভিখারিকে দেখেন। বাবু, আপনারা এই অন্ধ গরিবের উপরে দয়া করুন, আপনারা বেশি বেশি করে টাকা সাহায্য করুন, দেখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করবে, আপনাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে। ধুর বাবা, এ দেখছি আমার সামনেই এসে দাঁড়িয়ে পড়লো, কিন্তু একে তো দেখে মনে হচ্ছে জন্ম থেকেই অন্ধ, তাই হয়তো বুঝতে পারেনি। এই নাও বাবা, আর প্রার্থনা করুন যাতে আমি আমার কাজে সফল হই। হ্যাঁ বাবা, তা তো করছি, আর এটা করাই তো আমার কাজ। অন্ধ ভিখারিটির কথা শুনে লোকটি তখন খুশি হয়ে যায় ও সে তখন 1 টাকার একটি কয়েন দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ভিখারিটা বলে, শালা হাড় কিপটে লোক কোথাকার, আমাকে মাত্র 1 টাকা দিল, দেখে মনে হচ্ছিল ও আমার থেকে বেশি বড় ভিখারি, ওকেই এখন কিছু দিলে হয়। যাক, আজ মনে হয় বাজার খারাপ, দেখি আর কত টাকা ওঠে। এই বলে লোকটি আবারও একই পদ্ধতিতে ভিক্ষা চাইতে শুরু করে। অর্ণববাবু তখন দূর থেকে দাঁড়িয়ে সমস্ত কিছুই দেখছিলেন আর মনে মনে বলেন, হে ঈশ্বর, এ কি যুগ এসেছে কি জানি, লোকটা কেমন সকলকে বোকা বানিয়ে রোজগার করছে। অর্ণববাবু সেদিন এভাবেই বলে মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যান। এটা শুধু সেদিনই নয়, বেশ কয়েকবার তিনি বিভিন্ন জায়গায় একই ঘটনা ঘটতে দেখেন, কিন্তু তিনি তার কাজ নিয়ে ব্যস্ত থাকায় এসবে তেমন গুরুত্ব দিতেন না। এমনই একদিন তার স্ত্রী শেফালি দেবী বলেন, কি গো, তুমি তো সব সময় কাজ নিয়েই ব্যস্ত থাকো, বাড়ির জন্য তোমার কোনো সময় আছে নাকি সারা জীবন একই থেকে যাবে? কিন্তু শেফালি, সেটা কিভাবে হবে? কাল আমার একটা কোম্পানির মিটিং আছে, আমাকে ওই মিটিংয়ে অ্যাটেন্ড করতেই হবে। কাল হয়তো হবে না, পরের বারে আমি নিশ্চয়ই যাব, তুমি দেখে নিও। না, তা বললে হয় না, আমি কাল রিমিকাকে নিয়ে মার্কেটিংয়ে যাব। পরশু রিমিকার জন্মদিন, আর তাই তুমিও আমাদের সঙ্গে যাবে, বুঝেছো? হ্যাঁ বাবা, মা ঠিকই বলেছে, আর আমি তোমার সঙ্গেই যাব, আমি একা কিছুতেই যাব না। দেখো, দেখতে পাচ্ছ তো মেয়েটা কেমন কাঁদছে? ও সারা বছর ধরে আশা করে আছে, এখন তুমি যাবে না বলে মেয়েটাকে কাঁদিয়ে দিলে তো, এবার তুমি বোঝো তুমি কি করবে। সেদিন ছোট রিমিকা এভাবেই কান্নাকাটি করতে থাকে। তাকে এরকম কান্নাকাটি করতে দেখে অর্ণববাবু বলেন, আচ্ছা রে মা, ঠিক আছে, এভাবে তোকে আর চোখের জল ফেলতে হবে না। তুই যখন বলছিস তাহলে আমরা কাল সকাল সকাল সকলে মিলেই মার্কেটিং করতে যাব। এবারে তুই খুশি তো? হ্যাঁ বাবা, আমি খুবই খুশি, কাল আমি মার্কেটিং করতে যাব। অর্ণববাবুর কথা শুনে সেদিন রিমিকা ও শেফালি দেবী দুজনেই খুব খুশি হয়ে যায় এবং তারা তখন ডিনার করতে চলে যায়। এভাবেই সেদিন রাতটা কেটে যায়। পরের দিন সকালে তারা মার্কেটিং যাওয়ার জন্য রেডি হয়ে যায় এবং তারা তাদের নিজস্ব গাড়ি করে বেরিয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যে তারা একটি শপিং মলে পৌঁছে যায়। সেখানে গিয়ে অর্ণববাবু বাইরে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করতে থাকেন।
বেশ কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করেন শপিং মলের পাশেই কতগুলো ভিখারি তাদের মধ্যে কথাবার্তা বলছে। তখন, দূর, কতক্ষণ থেকে এখানে বসে আছি, একটা টাকাও ভিক্ষা পেলাম না। আজ কার মুখ দেখে উঠেছিলাম কি জানি, আজকে দিনটাই পুরো খারাপ। কিরে, তুই কি বলিস? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমি ভাবলাম এই শপিং মলের সামনে এলে হয়তো বড় লোকদের কাছ থেকে বেশি বেশি টাকা পাবো, কিন্তু এখানে এসে দেখি ফাঁকা। এখন মন্দিরের গেটে গেলে 2-1 টাকা তবু পাওয়া যায়, আর এখানে এলে এটিএম কার্ড দেখাচ্ছে। হ্যাঁ রে, আমি তো মাঝে মাঝে ভাবি আমি এটিএম সুইপ নিয়ে ঘুরবো, তাহলে এরা আর বাহানাই দিতে পারবে না, আর তাহলে দিনে 2-3 হাজার টাকা অনায়াসে উঠে যাবে। হ্যাঁ, এই দাঁড়া, আমরা এখানে ভিক্ষা পাচ্ছি না, কিন্তু ওই ভিখারিটা 10 মিনিট বসতে না বসতেই কত টাকা কামিয়ে নিল। চল ওকে গিয়ে জিজ্ঞাসা করি একবার। হ্যাঁ তাই তো, চল ওর কাছে যাই। এই বলে ভিখারি দুটো সেখানে আসা অন্য একটি ভিখারির কাছে জিজ্ঞাসা করতে যায়। ও সেখানে গিয়ে বলে, এই যে আমরা সেই কখন থেকে এখানে বসে আছি, আমাদের এখনো পর্যন্ত 500 টাকা রোজগার হলো না, আর তুমি এখানে আসতে না আসতেই 10 মিনিটে এত টাকা কামালে কিভাবে? আর শুনে লাভ নেই, বুঝলে, এখন ভিক্ষা করার পদ্ধতি উঠেছে। ভিক্ষা করাটাও একটা আর্ট, সেটা সবার দ্বারাই হয় না। হ্যাঁ, কি ভিক্ষা করারও পদ্ধতি আছে নাকি? এটা তো আমাদের জানা ছিল না। এই যে দিদি, কি বলছি শোনো না, আমাদেরকেও তোমার একটু পদ্ধতি শেখাও না, তাহলে আমরাও কিছু কামিয়ে নিই। না, এভাবে মুখে বলে শেখানো যাবে না। তবে শোনো, লোকজন যখন মার্কেটিং করতে যায় তখন তাদের কাছ থেকে ভিক্ষা চাইতে নেই, তাতে তারা অসন্তুষ্ট হয়ে যায়। এ আবার কিরকম কথা? তাহলে কখন ভিক্ষা চাইবো? শেষে তো আবার কেনাকাটা করে টাকা শেষ করে ফেলে, তখন চেয়ে আর কি লাভ? ওটাই তো আসল টেকনিক। হ্যাঁ, ওই জন্যই তো তোমরা ভিক্ষা পাও না। আর জায়গা বিশেষে এর আলাদা আলাদা নিয়ম আছে। এই দেখো আমি কেমন করে ভিক্ষা চাইছি। তারা যখন এভাবে বলছিল ঠিক তখনই অর্ণববাবু তার পরিবারকে নিয়ে মার্কেটিং সেরে বেরোচ্ছিল। তখন ভিখারিটি অর্ণববাবুকে উদ্দেশ্য করে বলে, বাবু, আমায় কিছু দান করুন, ঈশ্বর আপনার আর আপনার মেয়ের মঙ্গল করবেন, আপনার মেয়ে দীর্ঘজীবী হবে, দয়া করে এই গরিবকে কিছু দান করুন। ওহ শেফালি, তুমি এদেরকে 100 টাকা দিলে তোমার বিফলে যাবে না। কাল আমার মেয়ের জন্মদিন, তাই বেশি করে টাকা দিয়ে দাও, বুঝেছো? অর্ণববাবু এভাবে বললে শেফালি দেবী তার পার্স থেকে 100 টাকা বার করে সেই ভিখারিটিকে দেয়। এরপর অর্ণববাবু তার পরিবারকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন ভিখারিটা বলে, কি দিদি, কি বললাম তোমায়, আমার কথা মিলে গেল তো? কে কি জন্য এসেছে সেটা লক্ষ্য রাখতে হয়, আর এসব কিছু মানুষের মুখ দেখেই বোঝা যায়। আরে বাস, তুমি তো ফাটিয়ে দিয়েছো একেবারে। তাহলে এবার থেকে আমিও এভাবেই ভিক্ষা করব। আরে দূর, এভাবে করবো বললেই করা যায় নাকি? আমি কি আর এসব তোমার মতো একদিনে শিখেছি নাকি? এটার জন্য আমাকে 6 মাস ট্রেনিং নিতে হয়েছে, বুঝেছো? সেদিন এভাবেই নিজেদের মধ্যে তারা কথাবার্তা বলছিল। এদিকে অর্ণববাবু শেফালি দেবী আর রিমিকাকে নিয়ে সেখান থেকে বাড়ি চলে এসেছিল। এরপর অর্ণববাবু মনে মনে ভাবেন, হ্যাঁ, আজ আমি দেখছি আমার প্ল্যানটা কাজ করেছে। এখন ওই ভিখারিগুলো চিন্তায় পড়ে গেছে, আর এটাই আমি চাইছিলাম। আর না তো দিন দিন যে হারে ঠক প্রতারক ভিখারিদের সংখ্যা বেড়ে চলেছে, এতে করে একদিন দেশেরই ক্ষতি হয়ে যাবে। আসলে অর্ণববাবু ঠিকই বলছিলেন। দেখতে গেলে দেশে ভিখারির সংখ্যা বেড়েই চলেছে। এরা শক্তি সামর্থ্যযুক্ত এবং শিক্ষিত হওয়া সত্ত্বেও ভিক্ষা করে বেড়াচ্ছে। তারা সহজ পদ্ধতিতে রোজগার করার জন্য এই পথকে বেছে নিচ্ছিল, আর অর্ণববাবু সেটা আগে থেকেই বুঝতো। তাই সেদিন একটি মহিলাকে দিয়ে ভিক্ষা করানোর জন্য পাঠিয়েছিলেন, আর তার কথা অনুযায়ী তারই কয়েকটি লোক সেখানে গিয়ে বেশি বেশি টাকা দিচ্ছিল। এরপর অর্ণববাবু মনে মনে বলেন, হ্যাঁ, তাহলে আমি এবারে ওদের জন্য একটা স্কুল তৈরি করব, আর ভিক্ষা করার ট্রেনিং দেবো। আর ভিক্ষা করার ট্রেনিংয়ের বাহানায় ওদেরকে আসল শিক্ষায় শিক্ষিত করে তুলব। আমি সমাজকে কোনো মতেই এভাবে শেষ হতে দিতে দেখতে পারবো না, কিন্তু তার আগে ভিখারি স্কুল সম্বন্ধে আমাকে আরও প্রচার করতে হবে। এভাবেই সেদিন অর্ণববাবু পরিকল্পনা করে নেন। আসলে অর্ণববাবু একজন বড় ব্যবসায়ী মানুষ হওয়ার সাথে সাথে একজন সমাজসেবী উদারমনের মানুষও ছিলেন। এরপর অর্ণববাবু তার পরিকল্পনা অনুযায়ী একটা জনহীন স্থানে একটি ভিখারি স্কুল তৈরি করেন। এভাবেই কয়েকদিন কাটতে থাকে, আর অর্ণববাবুও জায়গায় জায়গায় ভিখারির পোশাকে লোক পাঠায় এবং সমস্ত ভিখারিদের তার স্কুলে ভর্তি হওয়ার জন্য পরামর্শ দেন। এমনকি একদিন সে নিজেও ভিখারি সেজে একটি মন্দিরে যায় এবং কয়েকটি ভিখারিকে বলেন, এই যে ভাইয়া, এভাবে আর ক টাকাই বা উঠবে? তুমি আমার ভিখারি স্কুলে ভর্তি হও, ওখানে ভিক্ষার ট্রেনিং দেওয়া হয়, বুঝেছো?
তারপর দেখবে তুমি ভিক্ষা করে মাস ঘুরতে না ঘুরতেই বড়লোক হয়ে যাবে। কি সত্যিই নাকি আপনার ভিখারির স্কুল আছে আর সেখানে ভিক্ষা করা শেখানো হয়? এটা তো আমাদের জন্য বড়ই খুশির খবর। আমরা তো এতদিন ওটাই খুঁজছিলাম। এই তোরা সকলে এদিকে আয়, আর কে কে ভিখিরি স্কুলে ভর্তি হবি নাম লিখিয়ে যা। হ্যাঁ, ভর্তি তো হব। তা কেমন ফিস পড়বে? ওই মানে 10,000-এর মধ্যে হয়ে যাবে তো? দেখো, এর থেকে বেশি কিন্তু আমি দিতে পারবো না, কারণ আমার বাড়ি ভাড়াতেই 15,000 টাকা বেরিয়ে যায়। এ আবার কাদের বোঝাতে এসেছিলি বাবা? এরা যা ইনকাম করে একটা সাধারণ মানুষের থেকেও বেশি। হ্যাঁ ভাইয়া, তুমি ওসব নিয়ে চিন্তা করো না। তুমি কাল থেকে আমার বলে দেওয়া জায়গায় চলে আসবে, আর তোমাদের ভিখারি বন্ধু থাকলে তাদেরকেও নিয়ে আসবে। সকলকেই ফ্রিতে পড়ানো হবে, বুঝেছো? তখন ওখানে সকলেই খুশি হয়ে যায়। এরপর অর্ণববাবু সেই ভিখারিটিকে কয়েকটি ভর্তির কাগজ দিয়ে সেখান থেকে চলে যান। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন সকালে বেশ কয়েকজন ভিখারি অর্ণববাবু স্কুলে আসে। এরপর অর্ণববাবু বলেন, আরে আসো আসো, ওয়েলকাম টু মাই ভিখারি স্কুল। হে। তা সবাই এখন লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ো। কিন্তু এ কি, তোমাদের পোশাকে এত নোংরা ময়লা কেন? সবার আগে ভিক্ষা করতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে হবে, বুঝেছো? কিন্তু বাবু, পরিষ্কার জামা কাপড় পরলে কেউ কি আমাদেরকে ভিক্ষা দেবে? আরে এসব তোমরা এখন বুঝবে না, এগুলো তোমাদের 10 নম্বর অধ্যায়ে আসবে। এখন কিছুদিন অপেক্ষা করো, এত প্রশ্ন করলে কিছুই শিখতে পারবে না। পরের দিন ভিখারিগুলো অর্ণববাবুর কথা মতোই পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে স্কুলে এসে উপস্থিত হয়। এরপর অর্ণববাবু তাদেরকে অ আ এবিসিডি পড়ান। এরই মধ্যে একজন ভিখারি বলে ওঠে, বাবু, আপনি আমাদের অ আ এবিসিডি কেন পড়াচ্ছেন? ভিক্ষা করতে গেলে আবার পড়াশোনা লাগে নাকি? হ্যাঁ, অবশ্যই লাগে। ভিক্ষা করতে গেলে শিক্ষিত হওয়াটা অবশ্যই দরকার। তাহলে বলছি শোনো, কোনো একটা শিক্ষিত মানুষের কাছ থেকে তুমি যদি ভিক্ষা চাও, তাহলে তোমাকে শিক্ষিতদের মতোই কথাবার্তা আচরণ করতে হবে, আর তার জন্য পড়াশোনা করা আর ভদ্রনম্র হওয়াটা একান্ত প্রয়োজন। অর্ণববাবুর কথা শুনে তখন সকলেই চুপ হয়ে যায়। এরপর ভিখারিগুলো নিজেদের মধ্যে বলা কয়া করতে থাকে। এই জানিস, আমরা মনে হয় এতদিনে ঠিকঠাক জায়গাতেই এসেছি। এখান থেকে পাস করে বেরোতে পারলে আমরা সকলেই ভিক্ষা করে বড়লোক হয়ে যাবো। হ্যাঁ, সেই জন্যই তো আমি অত দূর থেকে আসি, আর এখন ইংরাজিও শিখে নিয়েছি। যারা বাংলা বোঝে না তাদের কাছে আমি ইংরেজিতেই ভিক্ষা চাইবো। আরে সে আমি জানি, আর সেই জন্যই তো প্রথমে ইংরেজি শেখালো। এটা আবার বলতে লাগে নাকি? অর্ণববাবু প্রতিদিন একটু একটু করে তাদের পড়াশোনা শিখিয়ে শিক্ষিত করে তোলেন। এভাবে কয়েক মাস কেটে যায়। তারপর অর্ণববাবু সেই ভিখারিগুলোর জন্য কাজের ব্যবস্থা করেন। এরপর তিনি তাদেরকে কাজে পাঠান এবং বলেন, এই যে তোমরা সবাই শোনো, তোমাদের সকলের জন্য আমি কাজের ব্যবস্থা করেছি। আজ থেকে তোমরা কাজে যাবে, আর টাকা উপার্জন করে এনে আমায় দেখাবে। এটা তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা। তা তোমরা সকলেই বুঝে গিয়েছো তো যে এতদিন তোমরা যা পড়াশোনা করেছো, আজ তার পরীক্ষা। এই বলে অর্ণববাবু সকলকে কাজে পাঠান। তখন সকল ভিখারি ভিক্ষার পরীক্ষা ভেবে কাজে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। তারা স্কুলে এসে অর্ণববাবুকে বলে, হ্যাঁ বাবু, সবই তো বুঝলাম, কিন্তু ভিক্ষা করাটা কখন শেখাবেন, যেটার জন্য আমরা এখানে এসেছি? তোমার কথা শুনে আমার খুবই হাসি পেল। তা তোমাকে একটা কথা বলি, তোমার কি এখনো ভিক্ষা করতে মন যাচ্ছে? মানে তোমরা ভিক্ষা করে যে টাকা কামাতে, তাতে কতটা মান সম্মান পেতে, আর আজ তোমরা রোজগার করে যে টাকা কামাচ্ছ, এতে কতটা মান সম্মান পাচ্ছ। এখন তোমরাই বলো, কোনটা তোমাদের কাছে বেশি সম্মানের বলে মনে হচ্ছে? লোকের কাছে হাত পাতাটা, নাকি না লোকের কাছে মাথা উঁচু করে টাকা চাওয়া? তাহলে শোনো, আমি এখানে তোমাদের ভিক্ষা করা শেখাবো না, এখানে তোমাদেরকে মানুষ হওয়া শেখাবো। আর আজ তার ট্রেনিং এর শেষ দিন হলো। এবার তোমরাই বলো, তোমরা কোন জীবনটা চাও? এভাবে অর্ণববাবু বললে সকল ভিখারি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এবং বলে, সত্যি দাদাবাবু, আপনি আমাদের জ্ঞানের চোখ খুলে দিয়েছেন। এই জিনিসটা আমরা কোনোদিনও ভাবিনি। ঈশ্বর আমাদের সুস্থ সবল রেখেছেন, তা সত্ত্বেও আমরা ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়াতাম। আজ বুঝতে পারছি পরিশ্রম করে উপার্জন করা টাকার তো সম্মানের হয়। সত্যি দাদাবাবু, আপনি আমাদের জ্ঞানের চোখ খুলে দিয়েছেন। এই জিনিসটা আমরা কোনোদিনও ভাবিনি যে ঈশ্বর আমাদের সুস্থ সবল রেখেছে, আর তার সত্ত্বেও আমরা ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়াতাম। আজ বুঝতে পারছি পরিশ্রম করে উপার্জন করা টাকার কতটা সম্মান। হ্যাঁ, তাহলে বুঝেছো তো? এটা বোঝানোর জন্যই আমি তোমাদের পিছনে এত পরিশ্রম করেছি। আর হ্যাঁ, আমি চাই আমার কাছ থেকে তোমরা যে শিক্ষা পেয়েছো, সেই শিক্ষা সকল ভিক্ষুকের কাছে ছড়িয়ে দাও। তার জন্য যাবতীয় সমস্ত খরচ আমিই দেব। অর্ণববাবু এভাবেই বললে সকলে খুশি হয়ে যায়।
এরপর থেকে তারা কেউই আর ভিক্ষা করে টাকা উপার্জন করতো না, বরং তারা পরিশ্রম করে সম্মানের সঙ্গেই টাকা উপার্জন করত। আর এভাবেই তারা ভিক্ষে ছেড়ে দিয়ে তাদের এক নতুন জীবনের সূচনা করে, যেটা দেখে অর্ণববাবুর খ্যাতিও চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সকলেই তার বুদ্ধির প্রশংসা করতে থাকে। আর এভাবেই তারা সকলে হাসি খুশিতে জীবনযাপন করতে থাকে।